আমি এখন পর্যন্ত ধোঁয়াশার মধ্যেই রয়েছি কি হবে। কারণ যারা আসবে বলছে তারা তো এখন পর্যন্ত পদত্যাগও করেনি, যতটা আমার কাছে খবর আছে। কারণ নতুন দলে ঢুকতে গেলে প্রথমে আপনাকে পদত্যাগ করতে হবে, তারপর নতুন দলে ঢুকতে হবে, এবং নতুন দলে ঢুকলেও যে খালি প্রেসিডেন্ট বলে দিল তাতেই হয়ে যাবে তাও নয়। খবরের কেন্দ্রবিন্দুতে এখন হচ্ছে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া আর এনসিপিআই। যে পার্টিটার নাম হয়তো খুব সম্ভবত শনিবার রাত অবধি আপনারা কেউ শোনেননি, সেই পার্টিটাই এখন প্রত্যেকটা শিরোনামে জলজল করছে। কেন? কারণ রবিবার দিন তৃণমূল কংগ্রেসের 20 জন রেবেল এমপি লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে যায় এবং তার কাছে ফর্মালি একটা চিঠি দেয়। চিঠি দিয়ে জানান যে তারা একটা আলাদা ব্লক হিসেবে রেকগনাইজড হতে চান এবং তারা জয়েন করছেন হচ্ছে এনসিপিআই, দ্যাট ইজ ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। এটা তো হলো, কিন্তু তার আগে ইউনিয়ন মিনিস্টার ভূপেন্দ্র যাদবের বাড়িতে একটা মিটিং হয় এবং সেখানে এই রেবেল এমপিসরা তারা সবাই যান। এই ক্যাম্পটার মধ্যে কে কারা কারা আছেন? সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে শতাব্দী রায়, সায়নী ঘোষ, দীপক অধিকারী ওরফে দেব, ইউসুফ পাঠান এবং আরো অনেকে আছেন 20 জন, যারা তৃণমূল কংগ্রেসের মাদারশিপ ছেড়ে এই নতুন পার্টিটা দ্যাট ইজ ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়াতে জয়েন করেছেন। এই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া অ্যাজ রিপোর্ট সাজেস্ট বলে একটা ত্রিপুরা বেসড পার্টি, কিন্তু এদের যে রেজিস্টার্ড অ্যাড্রেস ইলেকশন কমিশনের কাছে আছে সেটা হচ্ছে বাংলার হাওড়া এলাকাতে। আমরা খুঁজতে খুঁজতে কলকাতা থেকে আসি হাওড়ায় এই এনসিপিআই এর অফিসের খোঁজে। অনেক খুঁজলাম, খুঁজে এদিক ওদিক এখানে সেখানে পোস্ট অফিস পুলিশ স্টেশন অনেক লোকজনকে জিজ্ঞাসা করে আমরা এখানে পৌঁছতে পারলাম। পৌঁছে এখানে দেখছি এই যে বিল্ডিংটা আছে এখানে ভিতরে দুজন লোক আছেন, কিন্তু তারা এনসিপিআই বা এই বিশ্ব জাগর সাথে কোনোভাবেই রিলেটেড নন, তারা এখানে শুধু থাকেন। এখানে আশেপাশে লোকজনকে যখন জিজ্ঞেস করলাম, আশেপাশের লোকজন জানাচ্ছেন যে তারা খুব একটা জানেন না যে এখানে পার্টি আছে কি পার্টি নেই, কি কি ব্যাপার কি বৃত্তান্ত, কিছু ব্যাপারেই তারা বলতে পারেননি। কিন্তু এখানে এসে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা হেভি সিকিউরিটি প্রেজেন্স আছে, এখানে একটা হেভি সেন্ট্রাল ফোর্স প্রেজেন্স আছে এবং সেটা শিফটে শিফটে চেঞ্জ হচ্ছে বলেই আমরা দেখতে পাচ্ছি। বিশ্ব জাগো হচ্ছে একটা পার্টিকুলার নিউজ পেপার, ঠিক আছে? সেই নিউজ পেপারের অফিস হচ্ছে এই পার্টিকুলার বিল্ডিংটা, এখানে দেখুন লেখা আছে জাগো বিশ্ব বলে। জাগো বিশ্ব হচ্ছে একটা মিডিয়া আউটলেট, একটা নিউজ পেপার, এবং অনলাইন সার্চ করলে আপনারা দেখতে পাবেন যে এই নিউজ পেপারের এডিটর ইন চিফ হচ্ছে উতিয়া কুন্ডু, এবং এই উতিয়া কুন্ডুই হচ্ছেন ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট। এই পার্টির ট্রেজারার হচ্ছে তার বউ শিউলি কুন্ডু, এবং আরেকজন পার্টি মেম্বার যাকে আমরা খুঁজে পেয়েছি বা যার সন্ধান পেয়েছি সেটা হচ্ছে শান্তনু দে। শান্তনু দের সাথে আমরা ফোনে কথা বলি এবং তিনি জানান যে এই যে 20 জন টিএমসির এমপি ওনাদের এনসিপিআই জয়েন করবেন সেই সম্বন্ধে তিনি কিছু জানতেন না। এরপরে এনসিপির ফিউচার কি বা এই 20 জন এমপির ফিউচার কি বা গোয়িং ফরওয়ার্ড উতিয়া কুন্ডু বা শিউলি কুন্ডু কি রোল প্লে করবে এই সম্বন্ধে তার কাছে কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন নেই। উনি পরিষ্কারভাবে জানিয়ে দেন যে পার্টি হিসেবে ওনাদেরকে একসাথে বসে একটা মিটিং করতে হবে, সেই মিটিং এর পরেই উনি ক্লিয়ারলি মিডিয়া স্টেটমেন্ট দিতে পারবেন যে পার্টির ফিউচার কি বা টিএমসি এমপিরা কিভাবে ইন্টিগ্রেট করছে, এই প্রত্যেকটা খবর তিনি তারপরে দিতে পারবেন। দাদা, আমি তিতাস বলছিলাম নিউজ দ্য ট্রুথ থেকে, সাংবাদিক। কিন্তু কিন্তু এখন কথা বলা যাবে না, আমি এসপি অফিসে এসেছি। কোথায় এসপি এসছেন? অফিস, এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বারাসাত আচ্ছা আমাকে দাদা, ডাক আমি শুধু পড়িয়েছে। একটা জিনিসই জানার জন্য আপনার থেকে ফোন করেছি, উম, সেটা হচ্ছে যে আপনাদের যে রেজিস্টার্ড অ্যাড্রেসটা আছে সেটা এক্স্যাক্টলি কোথায়? একটা রয়েছে হাওড়াতে, আর ত্রিপুরাতে রয়েছিল জামতলা চন্দ্রপুর। না, হাওড়ার অফিসটা কোথায়? হাওড়ায় ছিল আপনার এটা হচ্ছে হাওড়া, ভুলে যাচ্ছি, মাথাটা ডিস্টার্ব হয়ে গেছে এত ফোন। হাওড়ার আপনার সালকিয়ার কাছে। কিসের কাছে? সালকিয়ার কাছে, সালকিয়া। হাওড়া শালকিয়ার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখানে তো আপনি 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 অ্যাড্রেসটা আপনার আমাদের যে লেটার হেড আছে না, লেটার হেডের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, আর বলছি উটিয়া কুন্ডু আর শিউলি কুন্ডু ওনারা কি পজিশনে আছেন? আমরা তো তো সবাই ভোটাভুটি করে তখন ওনাদের একজনকে ট্রেজারার, একজনকে প্রেসিডেন্ট বানানো হয়েছিল। আচ্ছা দাদা, আপনার সাথে দেখা যদি করতে হয় কোথায় যাব? মধ্যমগ্রাম আসবেন, এখন তো এসপি অফিসে যাচ্ছি আমি, আগে এসপি অফিসে কি হয় দেখিনি, তারপর আপনি ঘন্টাখানেক পরে ফোন করেন, ঘন্টা দুয়েক পরে।
সে ঠিক আছে, আপনাকে ফোন করে নিচ্ছে, আপনার কাছে কোনো লোকেশন আছে যেটা আপনি শেয়ার করতে পারবেন ওই, হাওড়ার অফিসে? আমার মধ্যমগ্রাম না না, দেখা হাওড়ার করতে গেলে। অফিসটা, হাওড়ার অফিসের কোনো লোকেশন আছে আপনি শেয়ার করতে পারবেন? না, এই মুহূর্তে তো শেয়ার করতে পারবো না, এই পজিশন নেই। আচ্ছা আচ্ছা, বলছি যে এখানে আপনাদের যে কালকে টিএমসির এমপিরা জয়েন করেছে আপনাদের দেখুন, এখানকার। এখনো আমি এটা সম্বন্ধে পুরো ক্লিয়ার নয়, ভিউটা হুম এখনো ক্লিয়ার নয়। হুম হুম। ঠিক আছে, আমি শুনেছি প্রথমে একরকম ডিসিশন ছিল দলের, এখন অন্যান্য সদস্যরাও ডিসিশন নিয়েছে যে কথা যদি বলে ওনারা তাহলে বসে কথা হবে, কিন্তু ভিউটা এখনো ক্লিয়ার নয়। আমরা সবাই দ্বন্দ্বেই রয়েছি যে কি চলছে। তাকিয়ে আছি ভবিষ্যতের দিকে, আগে দেখিনি কি হচ্ছে, তারপর আমরা রিয়েকশন দেবো আর কি। না বলছি দাদা, আপনি তো ফাউন্ডার, আপনারা জানতেন না আগে তোমাদের সাথে কথা হয়নি এটা নিয়ে কোনো? না, আমি আগে জানতাম না, আমি কালকেই শুনেছি। মানে কালকে ওরা জয়েন করে যাওয়ার পরে তারপরে আপনি না, জানতে পেরেছেন? আমি শুনেছি। আপনার সাথে কি 2 মিনিট কথা বলা যাবে অ্যাবাউট এনসিপিআই? একটু খেয়ে নেই, কথা বলি। না না, আমার জাস্ট 1টা মিনিট লাগবে ম্যাম। সেটা হচ্ছে এই যে পার্টিটাতে টিএমসির এমপিরা যোগ দিয়েছেন, আপনারা কি জানতেন ওনারা যোগ দেবেন? না, আমি রিজাইন করে দিয়েছি পার্টি থেকে। আপনি রিজাইন করে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কবে রিজাইন করেছেন? ওই প্রায় 20-30 দিন আগে। আচ্ছা, তো এই যে আপনাদের পার্টিটা ম্যাম, এখনো যে পার্টি অফিসটাতে আমরা গেলাম আন্দুলে, সেইটাতে তো আপনাদের নিউজ পেপারেরও দেওয়া ছিল, নিউজ পেপারের যেই অ্যাড্রেসটা বা এনজিওটা যেটা আপনারা চালান, তো হুম আপনি হুম যদি রিজাইন করে দিয়ে থাকেন, পার্টিটা কি এখনো সেই অ্যাড্রেস থেকেই অপারেট করছে? হুম হুম হুম। আচ্ছা, আর আপনার হাজবেন্ড কি পার্টির প্রেসিডেন্ট, না উনিও রিজাইন করে দিয়েছেন? উনি ভাইস প্রেসিডেন্ট। উনি ভাইস প্রেসিডেন্ট। হুম। আর পার্টি সম্বন্ধে আপনি এখন কিছুই জানেন না? না। এর আগে পশ্চিমবাংলায় আপনারা কোনো ইলেকশনে কন্টেস্ট করেছেন ম্যাম? হ্যাঁ, পঞ্চায়েত ইলেকশন ছিল। আচ্ছা, আর ত্রিপুরাতে আপনারা অ্যাসেম্বলি ইলেকশনে কন্টেস্ট করেছেন? হ্যাঁ একদম। আচ্ছা, আর ম্যাম বলছি আপনাদের এই যে ইলেকশন কমিশনের আন্ডার থেকে আপনাদের বলছে যে লাস্ট ইয়ার বা এর আগে যে ফান্ডিংটা এসছে সেটা হচ্ছে 1 লাখ সামথিং এর। এই ফান্ডিংটা কি মাস ফান্ডিং, ক্রাউড ফান্ডিং, নাকি আপনারা কোনো অর্গানাইজেশন ব্যাকড, কিছু বলতে পারবেন? মেম্বাররা আমরা ফান্ডিং করেছিলাম। হ্যাঁ হ্যাঁ ম্যাম। আমরা নিজেদের ফান্ডিং এ কাজ করেছি। আচ্ছা, আর যে শান্তনু দে বলছেন ম্যাম, শান্তনু দে নিউজ পেপার রিপোর্টসে বলছেন যে উনি আরএসএস ব্যাকড, এরকম আরএসএস ব্যাকিং বা শান্তনু বিজেপি আমাদের ব্যাকিং। মেম্বার কেউ নয়। আচ্ছা, শান্তনু আপনাদের কেউ না? না। আশ্চর্যের ব্যাপার হচ্ছে 2024-এ যে লোকসভার ভোটটি হয়, সেই লোকসভার ভোটে কিন্তু এনসিপিআই এর একটাও ক্যান্ডিডেট কন্টেস্ট করেননি বেঙ্গল ইলেকশনে। ওনাদের ইলেকটোরাল প্রেজেন্স বলতে 2023-এ ত্রিপুরা অ্যাসেম্বলি ইলেকশনে ট্রাইবাল বেল্টটাতে কিছু কিছু সিটে তারা ক্যান্ডিডেট ফিল্ড করেছিলেন, এবং তাদের ক্যান্ডিডেটরা কিউমুলেটিভলি 1200 মতো ভোট পায় টোটাল। ভোট বক্সে তারা কিন্তু খুব মানে মার্ক ছাড়তে পারেননি বলা যেতে পারে। কিন্তু অ্যাট দিস পয়েন্ট যেই পার্টিটা 2024-এর লোকসভা ইলেকশনে একটা ক্যান্ডিডেট পর্যন্ত ফিল্ড করেনি, তাদের হাতে এখন 20 জন সাংসদ এখন তাদের স্ট্রেংথ। ক্যামেরাটা আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটু প্যান করতে। এই এরিয়াটাতে যদি আপনি ঘুরে দেখেন, এখানে একটা কমার্শিয়াল বিল্ডিং আছে, এবং এখানকার যারা লোকাল লোকজন আছে, আর এই দিকটাতে একটা ব্যাংকুয়েট আছে, এদিকে একটা কমার্শিয়াল বিল্ডিং আছে। আর লোকাল লোকজন যারা আছে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে এখানে একটা কোনো পার্টি আছে, তারা কি জানেন, তারা কি এই পার্টিটার অস্তিত্ব সম্বন্ধে অবগত, তারা কিন্তু বলেন যে না, এরকম কোনো নাম তারা শোনেননি। উতিয়া কুন্ডু বা শিউলি কুন্ডু কারোর নামে তারা কিন্তু শোনেননি। পার্টি ওয়ার্কার্সদের কথা আপনি বলতে পারেন যে একটা জন্য কোনো পার্টি রেজিস্টার্ড হেডকোয়ার্টার হয় বা হেড অফিস হয়, সেখানে নিশ্চয়ই পার্টির ওয়ার্কার্সরা থাকবে। এখানে আসার পর থেকে কিন্তু আমরা কোনো পার্টি ওয়ার্কার্স দেখতে পাইনি। কি দেখতে পেয়েছি একটা হেভি সেন্ট্রাল ফোর্স প্লেসমেন্ট এখানে, এবং তারা শিফটে চেঞ্জ হচ্ছে। আজকে সকাল থেকে খবরে যেখানে তাকাবেন সেখানেই কথা হচ্ছে এনসিপিআই নিয়ে, এনসিপিআই চারিদিকে। কিন্তু এনসিপিআইটা এত খবরে এলো কেন? তৃণমূল কংগ্রেসের 20 জন রেবেল এমপি তারা জয়েন করেছে এনসিপিআই, কালকে জানা গিয়েছে, এবং তাতে পশ্চিম বাংলা থেকে এনসিপিআই এর হাইয়েস্ট নাম্বার অফ সাংসদ গেছে দিল্লিতে। প্রথমে এনসিপিআই, তারপর বিজেপি, তারপর টিএমসি, তারপরে অন্যান্য। এবং এই 20 জন সাংসদ জয়েন করার পর থেকে এনডিএ ব্লকে সেকেন্ড হাইয়েস্ট নাম্বার অফ এমপিস কিন্তু আছে এই এনসিপিআই এর, বিজেপির ঠিক পরে, তা হচ্ছে 20 জন এমপি। এবার এই এনসিপিআই এরই ফাউন্ডার শান্তনু দেকে আমরা খুঁজে পেয়েছি। দাদা, এই যে এনসিপিআই তে তৃণমূল কংগ্রেসের 20 জন রিবেল সাংসদ জয়েন করলো,
আপনি জানতেন, আপনার সাথে কথা হয়েছিল, সই সাবুত কিছু হয়েছিল? না, আমি অফিসিয়ালি এমন রকম রিপোর্ট বা নোটিফিকেশন আমার কাছে অফিসিয়ালি আসেনি। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সেটা জানতে পাই এবং তারপর থেকেই সব নিউজ চ্যানেলরা আমাকে জিজ্ঞেস করছে। তো আমি এখন পর্যন্ত ধোঁয়াশার মধ্যেই রয়েছি কি হবে, কারণ যারা আসবে বলছে তারা তো এখন পর্যন্ত পদত্যাগও করেনি, যতটা আমার কাছে খবর আছে। কারণ নতুন দলে ঢুকতে গেলে প্রথমে আপনাকে পদত্যাগ করতে হবে, তারপর নতুন দলে ঢুকতে হবে এবং নতুন দলে ঢুকলেও যে খালি প্রেসিডেন্ট বলে দিল তাতেই হয়ে যাবে তাও নয়। ঠিক আছে, যেমন ওম বিড়লা সাহেব যেমন কালকে বললেন যে 30 দিন সময় দিচ্ছি আপনাদের, সেই ব্যবস্থা করব। কিন্তু 30 দিন এখন যদি দেখা যায়, আমাদের যে দলের যে ফাউন্ডার মেম্বাররা রয়েছে অনেকে আমার সাথে যোগাযোগ করছে, তারা বলছে দাদা কি হচ্ছে, দাদা কি হচ্ছে, তুমি তো ত্রিপুরায় লড়াইটা শুরু করেছিলে, তোমার মাথার প্রসূত বুদ্ধি সব মানবাধিকার নিয়ে কাজ করো তুমি, তোমাকেই সবাই চেনে। ঠিক আছে, তুমি আজকে তোমাকে কি জানিয়েছে ওরা বাবুরা? আমি বলি, দেখ ভাই, আমি তো কিছুই জানি না, আমি ধোঁয়াশার মধ্যে রয়েছে, আমি খবরটা পেয়েছি মিডিয়ার মাধ্যমে এবং লোকের মুখে শুনছি। ঠিক আছে, তো আশাবাদী ওরা যদি আমার সাথে যোগাযোগ করে, আমাদের যে ফাউন্ডার মেম্বার যারা 15-20 জন রয়েছে, যারা প্রথম 2022-এর জুন মাসে প্রথম মিটিংটা হয় তখন যারা ছিল, তাদের সঙ্গে তো বসাটা উচিত আমি মনে করি। কারণ পার্টি কারুর একান্ন এটা জমি বা বাড়ি নয় যে আমি লিখে দিয়ে দিলাম। ঠিক আছে, দলের একটা স্ট্যান্ড রয়েছে এবং দলের সেই জায়গায় স্ট্যান্ড একটাই, যে সবাই মিলে বসি আমরা, একটা কংক্রিট আলোচনা হোক, তারপর নেক্সট আমরা চিন্তাধারা করব। না, এই যে দাদা একটা দল থেকে অন্য দলে 20 জন এমপি চলে আসলো, আপনি বলছেন আপনি ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার্স, আপনাদের আগে কোনো কথাবার্তা হয়নি? মানে চিঠি চাপাটি সই সাবুত কিচ্ছু জানতেন না এটা হতে পারে? কিছুই, পুরোটাই আমি ধোঁয়াশার মধ্যে রয়েছি। এবং সবচেয়ে বড় কথা হলো, আসছে, যেমন কালকে আমার মনে হয়েছিল জিনিসটা খারাপ, কিন্তু যখন দলের সঙ্গে আলোচনা করলাম, দল বলছে না, ওয়েলকাম করতে পারি আমরা যদি আমাদের সঙ্গে বসে। এবার আমাদের সঙ্গে যদি না বসে, ওরা প্রেসিডেন্ট আর ওরা মিলে ডিসিশন নেয়, সেক্ষেত্রে আমাদের লিগ্যাল সেল রয়েছে, স্পোক্স পার্সন রয়েছে, প্লাস যুব নেতারা রয়েছে, তাদের বক্তব্যটা আমরা প্রেসের সামনে প্রেস মিট করে তুলে ধরবো। আপনি প্রথমে বললেন যে কালকে যখন প্রথম শুনেছিলেন যে 20 জন আসছে, আপনি সেটাকে খারাপ বলে ভেবেছিলেন, কেন? না, আমি প্রথম যখন 20 জন আসছে আমি ভেবেছিলাম এটা হয়তো বোধহয় একটা গুজব। ঠিক আছে, আমি প্রথমটা বুঝতে পারিনি। পরে এখন যখন টাইম যত যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, আমি তখন কনফার্ম হলাম, কিছু ভিডিও আমার কাছে এসছে, কনফার্ম হলাম যে না, সত্যি ওরা ওম বিড়লা সাহেবকে একটা চিঠি করেছে। কিন্তু চিঠি করলেও সেই চিঠির ওম সাহেব বলেছেন যে 30 দিনের সময় একটা দিয়েছেন, যেন সেই 30 দিনের মধ্যে এটাকে কনফার্মেশন করতে। ঠিক আছে, কিন্তু এখন দলের সবাই যদি না চায়, তাহলে তো সেটা কনফার্ম হবে না। তা আমি চাইছি দলের সবাই মিলে বা নতুন যারা আগত আছে সবাই মিলে বসা হোক, সে বসলে জিনিসটা একটা ক্লিয়ারিটি হবে, তারপর নেক্সট প্ল্যান করা যাবে। মানুষ তো পার্টির জন্য জন্মানো, এমন তো না যে, আগে তো ধরুন সবাই সিপিএম ছিল, ঠিক আছে, হঠাৎ করে সব তৃণমূল কংগ্রেসে গেলে 0 থেকে 42, আজকে আবার সে 42 থেকে 0-র মতো পজিশন। তো মানুষ তো জন্ম নেবে না পার্টির জন্য, চেঞ্জ হয়েই আসবে, পরিবর্তনটাই স্বাভাবিক। তো ওরা আসছে, আমরা ওয়েলকাম করব, কিন্তু আমাদের সঙ্গেও বসতে হবে, আমাদেরও কিছু কথা আছে সেটা শুনতে হবে, ওদের কিভাবে ওরা কাজ করতে চাইছে বা আমাদের যে পার্টি কনস্টিটিউশন যেটা রয়েছে সেটা মোতাবেক কাজ হবে কিনা সেগুলি বুঝতে হবে, তারপর একটা নেক্সট স্টেপ করার চিন্তাধারা আমরা রয়েছে। দাদা, এই যে আপনি পরিবর্তন হবে কথাটা বললেন, এইবার তো ধরুন যখন ইলেকশন হয়েছে, সবাই পরিবর্তনের জন্যই ভোট দিয়েছে, তৃণমূল কংগ্রেসকে এখানে পাওয়ার থেকে সরিয়েছে। এবার আমরা সংসদেও সেটা কিছুটা দেখতে পাচ্ছি যে চেঞ্জ হচ্ছে না হচ্ছে। তা এই যে পরিবর্তনের জন্য লোকজন তো নতুন মুখ চাইছে, আপনারা সেই তৃণমূল কংগ্রেসকেই ঢুকিয়ে এনসিপিআই তৃণমূলীকরণ হচ্ছে, এটা কোথাও কি আপনার মনে হবে না যে তৃণমূল কংগ্রেসের লোকই আবার এনসিপিআই তে আসছে? না, যদিও ওরা আমাদের সঙ্গে আসে, ওদের এই দলটা তৈরি হয়েছিল মানুষের অধিকার রক্ষা নিয়ে, খাদ্য, বস্ত্র, বাসস্থান। আপনি দেখবেন আমাদের সিম্বলটা রয়েছে নিবের মধ্যে 7টা দাগ রয়েছে, ওই 7টা দাগের 7টা অর্থ আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, এরকম ভাবে 7টা অর্থ আছে, আইনি অধিকার। ঠিক আছে, এইগুলিকে মেনে, এই কনস্টিটিউশনটাকে মেনে, মানুষের অধিকারকে মেনে যদি ওরা নিজেদের পরিবর্তন করে আমাদের সঙ্গে বসতে যায়, তাহলে অলওয়েজ ওয়েলকাম। তাহলে বিজেপি যেরকম বলেছিল ভালো তৃণমূল, আপনারাও কি বলছেন ভালো তৃণমূল? ভালো খারাপ ডেফিনেশনটা ঠিক ওইভাবে হয় না।
রাজনীতিতে সবসময় পরিবর্তনশীল আমরা দেখে আসছি। আজ যে কংগ্রেস, কাল সে সিপিএম, এটা পরিবর্তন হচ্ছেই। ঠিক আছে, আজকে যারা বিজেপিতে রয়েছে, আমি যেমন এবছর আমি নিজেও বিজেপিকে সাপোর্ট করেছি। ঠিক আছে, তো আজকে যারা এনডিএ সরকারে রয়েছে, কোনো এককালে তারা অন্য দলে ছিল, তখন তাদেরও অনেক অপবাদ ছিল। চাইবো যারা জুড়তে চাইছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুক। আমার নাম্বারটা সব মিডিয়ার কাছে রয়েছে, আমার নাম্বারটা সোশ্যাল মিডিয়াতে রয়েছে, আমার নাম্বার গুগলে সার্চ করলে পাওয়া যায়, আমার নাম দিয়ে সার্চ করলে পাওয়া যায়। আমি বহু বছর ধরে মানবাধিকারের কাজ করি, এই দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। ত্রিপুরাতে আমার সিকিউরিটির, জানেন আপনি, ত্রিপুরাতে ইলেকশনের সময় আমার সিকিউরিটির মেশিন নিয়ে দৌড়েছিল। মানে সেই মেশিনটা নিয়ে যদি, ওটা টেরোরিস্ট এরিয়া, ঠিক আছে, যেখানে আমি আন্দোলনটা করছিলাম, ওখানে যদি ওই মেশিনটা নিয়েই যদি আমাকে গুলি করে দিত হয়তো, বা আমার প্রার্থীকে গুলি করে দিত, যে সিকিউরিটি ছিল তার চাকরি যেত, প্লাস একটা প্রাণও চলে যেত। তো সেই সব জায়গা থেকে উঠতে এসে আন্দোলন করে দলটাকে দাঁড় করানোর চেষ্টা করেছি। তো আজকে যে এই পজিশনগুলি হচ্ছে, আমার কাছে হাস্যকর লাগে। মাঝে মধ্যে নিজেই বোকা হয়ে যাচ্ছি, আবার মাঝে মধ্যে নিজের রাগও উঠছে, আবার মাঝে মধ্যে ভাবছি যে কি করব। এবার একটা কংক্রিট ডিসিশনের জন্য 8টার সময়, আজ রাত 8টার সময় একটা মিটিং আমরা ডেকেছি। মিটিংটাতে আরো আলোচনা হবে, পর্যালোচনা হবে, নেক্সট চিন্তাধারা হবে। দরকার হলে আমরা একটা প্রেস মিট করব সবাইকে, যেন, কারণ মানুষের জানার অধিকার আছে, কারণ দলটা তো মানুষ চালাবে। আমি বা আপনি দুজন মিলে, যেমন উত্তীয় কুণ্ডু আর শিলু কুণ্ডু একা তো দল চালাবে না, মানুষের দল, মানুষ কথা বলবে, মেম্বারদের দল, মেম্বাররা বলবে। এখন সব মেম্বাররা যদি রাজি থাকে, তাহলে অবশ্যই মার্চ হবে, কাজ হবে, এগোবে। এবং আমি যেমন আসাম, ত্রিপুরা, তামিলনাড়ু, দিল্লি, কেরালা, অন্ধ্রপ্রদেশ, এইসব জায়গায় আমার অলরেডি কথা চলেছিল। যদি ফিনান্সিয়াল সাপোর্ট পাওয়া যায় তো সেই সব স্টেটেও কাজ হবে। দাদা, এই যে আপনি বললেন এই শিউলি কুণ্ডু, উত্তীয় কুণ্ডুর কথা, আমরা ওই ওনাদের বাড়িতে গেছিলাম হাওড়াতে, বাড়ি না, যেটা অফিস রেজিস্টার্ড হিসেবে, ওটা একটা নিউজ পেপারের অর্গানাইজেশনের অফিস, ওটা একটা এনজিওর অফিস, আর ওটা আপনাদের এনসিবিআই তিনটেরই অফিস। তো সকাল থেকে উত্তীয় বাবুকে ফোন করছি, উনি তো প্রেসিডেন্ট শুনলাম, উনি ফোন তুলছেন না। দেখুন, প্রেসিডেন্ট আমরা বানিয়েছিলাম শিউলি কুণ্ডুকে। আমার কাছে এখনো স্টিল পেপার রয়েছে শিউলি কুণ্ডু, এবং ন্যাশনাল কমিটির ক্ষমতা 4 বছর। ঠিক আছে, 4 বছর পরে ন্যাশনাল কমিটি চেঞ্জ হবে। কিন্তু এখন শুনতে পাচ্ছি সব মিডিয়ার কাছে উত্তীয় কুণ্ডু নাকি প্রেসিডেন্ট, শিউলি কুণ্ডু নাকি পার্টিতেই নেই। আরে বাবা, সেটা তো জানাতে হবে। দলের কাকে জানিয়েছেন? ওনার কাছে কোনো পেপারস থাকলে সেটা তো শো করবেন। আমাদের দলের কাউকে শো, এবং আমাদের দলে যারা রয়েছে তাদের কাছে আমাদের পেপারস রয়েছে। আমরা যারা দায়িত্বে ছিলাম, আমি যেমন ন্যাশনাল অর্গানাইজেশন জেনারেল সেক্রেটারি ছিলাম, আমার কাছে তার কাগজ রয়েছে। ত্রিপুরাতে যেমন আমি ইলেকশন চালিয়েছিলাম, তারও কাগজ রয়েছে, বিভিন্ন ভিডিও ফুটেজ রয়েছে, বিভিন্ন জায়গায় গেছি, মানুষজন রয়েছে যারা দাঁড়িয়েছে, তারাও বলবে ত্রিপুরায় আপনি ফোন করলে জানতে পারবেন যারা দাঁড়িয়ে ছিল তাদের সঙ্গে আবার একটা রিলেশন হয়েছে। তো ব্যাপারটা হলো সবার সঙ্গে আলোচনা করতে হবে, এটা একা একা ডিসিশন নেওয়ার মতো ব্যাপার নয়। যেটা বললেন দাদা, সকাল থেকে আমরা উত্তীয় কুণ্ডুকে ফোন করার চেষ্টা করছি, ওনার ফোন লাগছে না। শিউলি দেবীকে অনেক কষ্টে আমরা ফোনে পেয়েছি, উনি বললেন উনি এখন আপাতত হাইকোর্টে আছেন, উনি হাওড়ায় নেই। আমিও সেটাই শুনেছি। উনি যত মিডিয়া ফোন করছে ওনাকে, উনি একটা কথাই বলে যাচ্ছে, আমি হাইকোর্টে আছি। কি করছে জানি না। এদিকে এত তুলপার হয়ে যাচ্ছে সারা দেশ, সব মেম্বারদের মধ্যে তুলপার হয়ে যাচ্ছে, উনি হাইকোর্টে বসে আছেন সব ছেড়ে। আবার বলছেন আমি, কোনো এক সময় বলছেন আমাকে নাকি বার করে দিয়েছে, আবার কোনো এক সময় বলছে আমি কিছু নাই, আবার কোনো, মানে পুরো ধোঁয়াশার মধ্যে রয়েছে। ওরা চাইছে ধোঁয়াশার মধ্যে রাখতে, কিন্তু আমরা একটা কংক্রিট ডিসিশনে চলে আসবো খুব তাড়াতাড়ি। না, ওনাকে যখন জিজ্ঞেস করলাম যে উনি তো একজন মানে মানে লিডার বলা যেতে পারে, যেহেতু উনি কমিটিতে আছেন, তা ওনারা কিভাবে কি প্ল্যান করছেন, এরপর কিভাবে এগোবেন, মার্জারটা হলে কিভাবে কাজ হবে, তো তখন শিউলি দেবী বলেন যে উনি আর পার্টির মেম্বার নয়, উনি 20-25 দিন হয়েছে রেজিগনেশন দিয়ে দিয়েছে। সে কাগজটা ওনাকে দেখাতে বলবেন। মুখের কথায় কিছু হয় না, আইন বলে কিছু আছে তো দেশে। ওনাকে বলবেন কাগজটা দেখাতে। শান্তনু চ্যালেঞ্জ করেছে, চ্যালেঞ্জ করছে শিউলু কুণ্ডুকে, আমি যে রিজাইন করেছি সেই কাগজটা দেখাক। আপনার কথা যখন জিজ্ঞেস করলাম, শান্তনু দে ইনি বলেছেন যে উনি এখনো কিছু জানতে পারেননি, ওনাদের কাছে এখনো ক্লিয়ার না ব্যাপারটা। উনি বললেন, শান্তনু বললে আমাদের দলে কেউ নেই, এটা বাজে কথা। এইটাও উনি একটা মিথ্যা কথা বলেছে। আমি যদি আপনাকে কাগজ দেখিয়ে দিই, উনারই সই করা কাগজ, আমি যদি আপনাকে দেখিয়ে দিই, তখন আপনি কি বলবেন? আমি তো কোর্টে যদি পেশ করে দিই, তখন তো উনি আমাকে মানানি কেসে চলে যেতে হবে। উনি বলছেন আমি নেই, অথচ আমার কাছে কাগজ রয়েছে। কনস্টিটিউশন, পার্টি কনস্টিটিউশন হিসেবে 4 বছর দায়িত্ব থাকে। কনস্টিটিউশন কে বানিয়েছে?
কনস্টিটিউশন আমাদের 3-4 জন ছিলাম আমরা, ওই সব মতেই তৈরি হয়েছিল তখন। তা আপনি বলছেন শিউলি দেবী এখন মানে শিউলি দেবী এবং ওনার স্বামী দুজন মিলে এই ডিসিশনটা নিয়েছে। আমার তো তাই মনে হচ্ছে, কারণ উনি যখন বলছে আমি পার্টিতে নেই, অথচ আমি আন্দোলনটা শুরু করলাম, আমার মাথার থেকে এই পতাকা কি হবে, ওর লোগো কি হবে, কারা দাঁড়াবে, কারা মেম্বার হবে, কি নিয়ে কাজ হবে, সবটাই তো আমি মানবাধিকারের উপর প্রভাবিত করে করেছিলাম। আর এখন উনি যদি অস্বীকার করে, কাগজ কথা বলবে। দাদা কিছু মানে আপনি যে পার্টিটা চালাচ্ছেন এতদিন পার্টিটা চালাতে তো একটা টাকার প্রয়োজন হয়। এবার এটা কি আপনাদের পেছনে মানে ফান্ডিংটা কোথা থেকে আসে? এটা কি কোনো আরএসএস ব্যাক না ফান্ডিং না বা না কিছু? না 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 না, এরকম কোনো ফান্ডিং হয়নি। আমার ত্রিপুরাতে একটা ভালো, আমার জন্ম ত্রিপুরায়, আমার ত্রিপুরায় একটা ভালো বেস রয়েছে। আমার ত্রিপুরার যারা প্রান্তিক বা এডিসি এরিয়া বলে একটা আছে, এডিসি এরিয়াতে যারা থাকে ট্রাইবেলরা, তারা আমাকে খুব ভালোবাসে এবং ওরা নিজের অধিকার রক্ষা করার জন্যই আমার সঙ্গে তখন যোগ দিয়েছিল এবং খুব স্বল্প টাকা কালেকশন হয়েছিল বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা পরিচিতদের মাঝ থেকে। ঠিক আছে, সেই ক্ষেত্রে সেই টাকাগুলি দিয়ে যতটা পেরেছি আমরা খরচা করেছিলাম। মিডিয়া রিপোর্টে দাদা বারংবার বলা হচ্ছে যে আপনি মানে অ্যাজ আ পার্সন শান্তনু দিয়ে আপনার আরএসএস ব্যাকিং আছে। এটার কি আরএসএস এর কি কোনো ইনফ্লুয়েন্স ফাইনান্সিয়াল অর আদারওয়াইজ সেটা কি আরএসএস আছে? আমি একজন সনাতনী ছেলে, আমি সেই হিসাবে খুব ছোটবেলা থেকে আরএসএস এর বিভিন্ন বৈঠক, বিভিন্ন সংঘের আলোচনায় আমি যেতাম। তারপর আমি ত্রিপুরা থেকে কলকাতায় চলে এসেছি 99-এ। ঠিক আছে, এখানে আসার পরেও 2009-এ যখন মধ্যমগ্রামে কোনো আরএসএস কর্মী দেখা যেত না, তখন আমি মধ্যমগ্রামে ভারতীয় শিক্ষণ মণ্ডল হিন্দু জাগরণ মঞ্চের পোস্টার লাগিয়ে বেড়াতাম। 2014-তে একটা ভারতীয় শিক্ষণ মণ্ডলের একটা মিটিং হচ্ছিল দুর্গানগরে, সেইখানেও আমাকে মারা হয়েছিল তৃণমূলের ব্যক্তিরা, আমাকে মেরেছে। তৃণমূলের যে ওখানকার কাউন্সিলর ছিল, ওদের যে সঙ্গপাঙ্গুল আমাকে মেরেছিল এবং সেটা নিউজেও খবর হয়েছিল, তার ভিডিও আমার কাছে রয়েছে স্টিল নাও। ঠিক আছে, তো আমি আরএসএস কে মন থেকে ভালোবাসি, যেহেতু আমি হিন্দু। ঠিক আছে, কিন্তু আরএসএস আমাকে কোনো ব্যাকিং দিয়ে করেছে এটা আমি কোনোদিনই বলবো না। মিথ্যা কথা বলার এখানে কোনো জায়গা নেই। ঠিক আছে, কারণ ব্যাপারটা বড় ইস্যু হচ্ছে। ঠিক আছে, আমি যদি আজকে একটা মিথ্যা কথা বলি, আমার নিজেকেই নিজের ফাঁসাতে পড়তে হবে। আমি মিথ্যা কথা বলবো না। এটা পুরোটাই সৃষ্টি হয়েছিল মানুষের অধিকার রক্ষার্থে, এবং মানুষের অধিকার রক্ষার্থে 7টা পয়েন্ট আমরা রেখেছিলাম, ওই নিবের উপরে 7টা দাগ: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, আইনি অধিকার, এরকম ভাবে 7টা পজিশন আমরা রেখেছিলাম। আপনার ব্যানারগুলি দেখলে আপনি দেখতে পাবেন, তার মধ্যে সম্পূর্ণ লেখা রয়েছে। ব্যানারগুলিও আমার হাতে তৈরি, এবং সেই ত্রিপুরার যেই সাইবারে বসে আমি সেই ব্যানার এবং লেখা তৈরি করেছি, আমি যদি আজও তাকে ফোনে নিই, সে বলবে উনি তো সব করেছে। তো কিছুর একটা প্রমাণ আছে। আমি হোমিজিক্যালি বলে দিলাম উনি চলে গেছে, উনি নেই, উনি বাদ হয়ে গেছে, দিস নট ফ্যাক্ট। ঠিক আছে, উনাকে কাগজ দেখাতে হবে। কাগজ উনি দেখাক, আমি মেনে নেব যে আমার হাতে আমি রিজাইন করেছি, আমি সই করে দিয়েছি, কাগজ দেখাক। দাদা আপনি এই যে উত্তীয় বাবুর কথা হচ্ছে, ওনার সাথে আমাদের যে এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও অনেক ছবি পাওয়া গেছে সমাজ অনেক ছবি নয়, অনেক ছবি নয়, একটাই ছবি উনি ফেসবুকে দিয়ে রেখেছে, এরকম হাত জোর করে বহুদিন ধরে এটা দিয়ে রেখেছে। কোন স্বার্থে দিয়ে রেখেছে আমি জানি না, কিভাবে উনার সঙ্গে শুভেন্দু দার সামনে গিয়ে এই ছবিটা তুলেছে জানি না। আমরাও বিভিন্ন বিজেপির নেতাদের সঙ্গে আমাদের ছবি আছে, আমরা ওইভাবে ওইটাকে, আরে সম্পর্ক থাকতেই পারে মানুষের সঙ্গে মানুষের, তার মানে এই নয় যে আমি একা ডিসিশন নিতে পারবো। এটা তো একটা দল, এটা একটা বাড়ি নয় যে আমি লিখে দিয়ে দিলাম, এটা একটা দল। ঠিক আছে, দলকে একটা নতুন ডিসিশন নিতে গেলে সবার সমর্থন থাকতে হয়। ঠিক আছে, খালি প্রেসিডেন্ট বলে দিলে হবে না, প্রয়োজনে ভোটাভুটি হবে। লিগ্যাল সেল রয়েছে, আমাদের লিগ্যাল সেলের যারা অ্যাডভোকেটরা রয়েছে তারা এগিয়ে আসবে। তৃণমূল কংগ্রেস অন্যতম অপোজিশন দল ছিল এতদিন লোকসভায়, তার থেকে 1 জন না 2 জন না 20 জন এমপি আসছে আপনাদের দলে, তারা মার্জার করছে। এটা একটা বিশাল বড় খবর, তাই তো?
তা এই যে একটা জিনিস হচ্ছে, আপনারা পার্টিগতভাবে, আপনাদের তো পার্টিটা ছোট, মানে সংখ্যাতেও একদম, অনেকটা কম, একদম। তার মানে কমিউনিকেশন করতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না, একে না, অপরকে না, জানানোটা। একদম। তাই 20 জন এমপি দাদা এরকম জয়েন করে গেল। শিউলি দেবী বলছেন উনি জানতেন না, উনি রিজাইন করে দিয়েছেন। আপনি বলছেন আপনি উনি জানতেন না, উনি রিজাইন করে দিয়েছেন, আর ওনার হাজবেন্ড বলছেন এখন প্রেসিডেন্ট। তো স্বামী স্ত্রী কি ডিভোর্স হয়ে গেছে, আলাদা থাকে নাকি? আহা, একই ঘরে থাকছেন, একই ঘরে তিনটে সংস্থা। আপনি বলছেন আপনি জানতেনই না, বাইট দিচ্ছেন। আপনার আবার এদিকে বলছেন আপনার হাজবেন্ড প্রেসিডেন্ট। আপনাকে তো প্রেসিডেন্ট আমরা বানিয়েছিলাম। তাহলে কি ঘরের মধ্যে কি কি চলছে? এটা পরিষ্কার হয়ে যাবে সবার কাছে, মানুষ বুঝতে পারছে। আর কদিন পরে শিউলি কুণ্ডু আর উত্তীয় কুণ্ডুকে নিয়েই মানুষ স্পষ্টতা করবে। এই প্রশ্নটা আপনাকে না করে পারলাম না। এতদিন ধরে চারিদিকে খবর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তার পার্টি ছিনিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা। তাই এবার কি আপনার এনসিআইপিটা আপনার থেকে ছিনিয়ে নেওয়া না হচ্ছে? না, ওর ছিনিয়ে নেওয়ার ব্যাপার নেই। আমরা তো বলছি ওয়েলকাম, আমাদের সঙ্গে বসুক, ওয়েলকাম। আমাদের সঙ্গে সাংসদরা বসুক, ওয়েলকাম। কারণ আমাদেরও তো একটা মোটিভ রয়েছে, আদারওয়াইজ আইন কথা বলবে। ভারতবর্ষ কনস্টিটিউশন তো একটা রয়েছে, পার্টির মধ্যে যেমন একটা কনস্টিটিউশন রয়েছে, ভারতবর্ষেরও একটা কনস্টিটিউশন রয়েছে। প্রয়োজনে সেই পথে এগোবে। আগেন দাদা, এই যে এগোবার কথাটা বলছেন আপনি, এটাতে তো নিশ্চয়ই একটা ফাইন্যান্সিয়াল প্রয়োজন আছে, অর্থের তো প্রয়োজন আছে। দেখুন এখন এবার এইটা কি আপনারা কি সেলফ ফাইন্যান্স নাকি আপনারা ক্রাউড ফান্ডিং এ মানে চালাচ্ছেন, বা অর্থ অন্য কোথাও থেকে আসছে? ফান্ডিংটা কিভাবে হচ্ছে পার্টিতে? এতদিন যে চলেছে, কিছুটা আমার পয়সা ছিল, অন্যান্য মেম্বারদের পয়সা ছিল, প্লাস কিছু লোকাল কালেকশন ছিল, এইভাবে চলেছে। ঠিক আছে, কিন্তু এখন যদি 20 জন বিরোধী তৃণমূল বলছে ওরা আসে, তো প্রথম কথা হলো আমি তো প্রথমেই বলবো যে ওরা রিজাইন করেছে কিনা। সবার আগে তো রিজাইনটা করতে হবে। রিজাইন করবে, তারপর আমাদের দলের সঙ্গে বসবে, আলোচনা হবে, তারপর তো হবে। মানে আপনার বক্তব্য হচ্ছে যদি রেজিগনেশন না দেয় তাহলে আপনার পার্টির নাম ওনারা ইউজ করতে পারবেন না। কি করে পারে? এটা তো আইন বিরুদ্ধে হচ্ছে, যা হচ্ছে চোখের সামনে যা দেখছি, হাস্যকর বস্তু দেখছি। আমি রিজাইন দিলাম না, অথচ আমি বলছি আমি এই দলের সঙ্গে মার্চ করছি। এটা একটা মানে আমি নিজেই বুঝতে পারছি না, দুয়াশার মধ্যে রয়েছে। আমরা চাইছি এটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হোক। দাদা, আপনি শুরুতে বললেন যে এককালে আপনি তৃণমূল কংগ্রেসের লোকজনদের কাছে মার খেয়েছিলেন। এবার সেই তৃণমূল কংগ্রেসের লোকই আপনার দলে যোগ দিতে চাইছে, আপনি আবার বলছেন আপনি সেটাকে ওয়েলকাম করছেন। মানে এখানে রিফর্মটা কিভাবে হচ্ছে? মানে তৃণমূল কংগ্রেস খারাপ বুঝলাম, কিন্তু এই লোকগুলো তো এক, তারা এনসিপিআই তে এসে আলাদা কিভাবে হবে? এককালে সিপিএম ছিল সব। আমি আবার আপনাকে রিপিট বলছি, এককালে সব সিপিএম ছিল। মমতা ব্যানার্জি সিঙ্গুরে বসার পরে 0 থেকে 42 হয়ে গেল। এককালে কংগ্রেস সিপিএম এর মধ্যে প্রচুর মারপিট হয়েছে, আবার দেখছি এখন কংগ্রেস সিপিএম একই জায়গায় বসছে। হচ্ছে তো, এইভাবেই হবে। তার মানে রিফর্ম হওয়ার জায়গা আছে, তাই তো? একদমই তাই, রিফর্ম হওয়ার জায়গা আছে, আলোচনা সাপেক্ষ। তাই এই যে দাদা, এখন তো তৃণমূলের সাংসদরা আপনাদের ইয়ের নামই ইউজ করছে, মানে পার্টির নাম। ওম বিড়লাকে তো চিঠিও দিয়ে দিয়েছে। এবার আপনি বলছেন আপনি জানেন না। শিউলি দেবী আর উত্তীয়বাবুকে তো পাওয়াই যাচ্ছে না। শিউলি দেবী বলছেন উনিও জানেন না, উনি রিজাইন দিয়ে দিয়েছেন। তাহলে এবার কি, মানে তাহলে এনসিপিআইটা এবার চালাবে কি সেটা বলুন। সব যদি রিজাইন দিয়ে থাকে, আমাকে দায়িত্ব নিতে হবে অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে। আমি তো দলটাকে বন্ধ করতে দেবো না। আমার প্রচুর মেহনত আছে, আমি মাটির সঙ্গে জঙ্গলে থেকে মেহনত করেছি, আমি বন্ধ হতে দেবো না। আমি চালাবো, সবার সঙ্গে বসবো, বসে কথা বলে কিরকম নেক্সট প্ল্যান কি হবে সেটা করব। ওনারা যদি রিজাইন দিয়ে থাকে, ওয়েল এন্ড গুড। রিজাইন যদি দিয়ে থাকো তাহলে পরিষ্কার বলো আমরা রিজাইন দিয়েছি। তাহলে আমাদের যারা মেম্বার রয়েছে, ফাউন্ডার মেম্বাররা রয়েছেন, তারা আমরা ডিসিশন নেব নেক্সট। এখনো তো আমার যে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্ব একটা ন্যাশনাল কমিটির দায়িত্ব 4 বছর, কনস্টিটিউশন, পার্টির কনস্টিটিউশন হিসাবে আমার কাছে তার কপি রয়েছে এখনো। ঠিক আছে, কনস্টিটিউশন হিসাবে 4 বছর। তো 2023-এর জানুয়ারিতে পার্টি ফর্ম হয়, রেজিস্ট্রেশন হয়। তাহলে তো 2027-এর জানুয়ারি পর্যন্ত তো আমি রয়েছি। তার আগ পর্যন্ত যুদ্ধটা চলবে। আমি যতটা পারবো, যতক্ষণ আছি, সেভ করার চেষ্টা করব, পার্টিটাকে বাঁচানোর চেষ্টা করব। দাদা, এখন যখন 20 জন সাংসদ আপনার দলে এসেই গেছে, তারা রেজিগনেশন করুক না করুক, যাই হোক, আপাতত তো আপনাদের পার্টির নামটাই ইউজ হচ্ছে। 2029-এ আবার লোকসভা ইলেকশন, তাহলে এনসিপিআই এর ফিউচার কি? আপনারা কি তাহলে এবার বাংলায় ক্যান্ডিডেট ফিল করবেন, নাকি বাংলায় আপনারা পুরোপুরি একটা? সবার আগে বৈঠক দরকার, আলোচনা দরকার। বললাম না আপনাকে, প্রথমেই বলেছি আলোচনা সাপেক্ষ। আলোচনা না হলে
কোনো সলিউশন বেরোবে না। জিনিসটা আরো যেমন তৃণমূল ভেঙে গেছে, এইখানেও এসে সেই ভাঙা লাভ হবে না, লাভ হবে না তাহলে। অন্যান্য কোনো পার্টি থেকে আপনার কাছে যোগাযোগ করেছে, বিজেপি থেকে বলুন বা অন্যান্য পার্টি থেকে? আমার সাথে এ নিয়ে আমি কারোর সাথে কথা বলিনি। বিজেপির বহু নেতাদের সঙ্গে আমার খুব ভালো রিলেশন রয়েছে এবং ওর অনেক ভালো ছেলেরাও রয়েছে, আমার পাড়াতেও রয়েছে। তো এই নিয়ে আমি এখনো কোনো আলোচনা করিনি। লাস্ট ইলেকশনে আমি বিজেপিকে সাপোর্ট করেছি, লড়াই করেছি ওদের হয়ে। তো এই নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। আলোচনা করব যখন আমাদের মিটিং হয়ে যাবে তারপর। আগে আমাদেরটা আমরা আগে গুছিয়ে নিই। আমার বাড়িতেই আমি ফুল গাছ লাগাতে পারলাম না, আমি বাগান কি করে তৈরি করব? আমার বাড়িতে যদি আমি একটা ফুল গাছ তৈরি না করতে পারি, তা আমি একটা বাগান বানাবো কি করে? এটা যখন বললেন দাদা, লাস্ট প্রশ্ন আপনাকে, কালকে যখন ওম বিড়লার কাছে চিঠিটা দেওয়া হয় তারপরে ওখান থেকে সাংসদরা বেরিয়ে আসেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার মনে আছে উনি ক্লিয়ারলি বলেছেন যে এনসিপিআই একটা রেজিস্টার্ড পার্টি, সবাই চেনে, হ্যান ত্যান এক্সেট্রা এক্সেট্রা, ওনার কথাবার্তা হয়েছে। তা উনি তো বলছেন কথাবার্তা হয়েছেন, আপনারা জানতেন এই মার্জারটা নিয়ে। মানে আমি বললাম না, পুরো একটা অস্পষ্ট ভিউ, ঝাপসা ভিউ রয়েছে। ওনারা কেউ রেজিগনেশন করেনি, এদিকে আবার বলছে জয়েন করব। কি হচ্ছে ব্যাপারটা বোঝা যাচ্ছে না। তবে লাস্টলি প্রেসিডেন্ট, যখন আমরা দলটা তৈরি করি, শিউলি কুণ্ডুকে প্রেসিডেন্ট আমরা বানিয়েছিলাম। লাস্টলি শিউলি কুণ্ডুকে সব কথার উত্তর সবাইকে দিতে হবে, কারণ দায়ভারটা ওনার উপরেই পড়বে। স্যার, আপনার পার্টির একটা ব্যানারে আমি দেখেছিলাম সেভ হিউম্যানিটি সেভ ডেমোক্রেসি বলে। এবার ডেমোক্রেসিতে একটা এরকম জিনিস চলছে, দল ভাঙছে দল গড়ছে, দেখুন, এটাকে ডেমোক্রেসির মধ্যে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি বরাবরই হিউম্যানিটি নিয়ে কথা বলি। টাকার প্রতি আমার কোনো লোভ নেই। আমি মানুষের জীবন এবং সে তার সবটা অধিকার যে ফিরে পায়, অধিকারগুলি যেন পায়, আইনি অধিকার বলুন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এটা নিয়ে আমি আজকে বিগত 18 বছর ধরে কাজ করে আসছি। ঠিক আছে, তো রিফর্ম যদি হয়, এই ব্যাপারগুলি সবার আগে থাকবে। কাল পার্টি যদি রিফর্ম হয়, এই ব্যাপারগুলি সবার আগে থাকবে। না দাদা, আমি যেটা বলার চেষ্টা করছি, ডেমোক্রেসিতে যে একটা দল ভেঙে অন্য দলের সাথে জয়েন হচ্ছে, এবার আপনি বলছেন জানেন না, আপনি নিজেই ব্লাইন্ড সাইডেড, এটা কি হেলদি ডেমোক্রেসির সাইন? এটাই প্রশ্ন। এটা নিয়ে না বলাই ভালো হবে। এটা নিয়ে কিছু না বলাই আপাতত ভালো হবে। আপাতত প্রথম মিটিংটা হোক। আমাদের মিটিংটা হলে, আজকে রাত্রে একটা মিটিং হওয়ার কথা আছে, মিটিংটা হলে আর একটু ভিউটা ক্লিয়ার হবে, তারপরে এইসব নিয়ে আলোচনা করা যাবে। কথা হলো আমাদের সুদীপ্ত দের সাথে, উনি একজন শান্তনু দের সাথে, উনি একজন কথা হলো আমাদের এনসিপিআই ফাউন্ডার শান্তনু দের সাথে। উনি শুরু সকালেও বলেছিলেন যে উনি জানতেন না যে 20 জন সাংসদ আসছেন। উনি এখনো তাই বলছেন যে 20 জন সাংসদ আসা এবং দলের ভবিষ্যৎ নিয়ে উনি এখনো একটা ধোঁয়াশার মধ্যে আছে, এবং রিফর্মের জন্য কিন্তু জায়গা উনি ফাঁকা রেখেছেন, বলেছেন রিফর্মের জন্য স্পেস আছে, কিন্তু এভরিথিং ইজ সাবজেক্টেড টু আ মিটিং হবে, প্রথমে দলীয় মিটিং হবে, সবার সাথে কথাবার্তা হবে, তারপর পার্টিগতভাবে যে ডিসিশনটা হবে সেটাই এনসিপিআই এর ডিসিশন। এবং উনি এটাও বলে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের রেবেল 20 জন এমপি, ওনাদের দল এনসিপিআই যদি জয়েন করতে হয়, প্রথমে তাদের তৃণমূল কংগ্রেস সংসদ পদ থেকে ইস্তফা দিতে হবে। বারাসাত থেকে ভিডিও জার্নালিস্ট রনি সাঁতরাকে সঙ্গে নিয়ে আমি তিতাস, নিউজ দ্য ট্রুথ, এনটিটি বাংলার জন্য।